সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বদৌলতে অলরেডি জানেন। বাংলাদেশের জনপ্রিয় নেত্রী, আওয়ামী লীগ প্রধান, যিনি বর্তমানে ভারতে আছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবারে 23শে জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে লাইভে যুক্ত হবেন। লাইভ বলতে সেটি অডিও লাইভ নয়, সেটি ভিডিও লাইভ। এমন হতে পারে তিনি যদি ভিডিও লাইভে না আসেন, তার রেকর্ড করা বর্তমান সময়ের ভিডিও সেখানে প্রচার হতে পারে। তবে খুব সম্ভাবনা তিনি ভিডিওতে লাইভ কথা বলবেন সাংবাদিকদের সাথে। এফসিসি নামে একটি সাংবাদিক সংগঠন এই সংবাদ সম্মেলনটি আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এই সময়ে সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন বা দেবেন, সে বিষয়টি নিয়েই কিন্তু একটু পর্যালোচনা করতে চাই, একটু আলাপ করতে চাই। আপনারা জানেন গতকাল থেকে ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় ওবায়দুল কাদেরের একটি বক্তৃতা আপনারা দেখেছেন। সেটি আগের নয়, বর্তমান সময়ের। কারণ গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউয়াস খবর আসতেছে যে ওবায়দুল কাদের সিরিয়াসলি তিনি এখন কোমায় আছেন, তিনি এখন আইসিইউতে আছেন, সিসিইউতে আছেন এবং তিনি আর ফিরবেন না। কেউ কেউ আরও একটু বাড়িয়ে তিনি হয়তো বেঁচেই নেই, এইরকম কথাও বলছেন। তো এইরকম কথা শুনতে শুনতে ওবায়দুল কাদের যখন বিরক্ত হয়ে গেলেন, তিনি ওই কাদম্বরী মরিয়াই প্রমাণ করিলেন তিনি মরেন নাই। তিনি প্রমাণ করলেন যে তিনি বেঁচে আছেন, তিনি সুস্থ আছেন। তার একটু অসুস্থতা হয়েছিল, নিঃশ্বাসের কষ্ট হয়েছিল, তিনি ডাক্তার দেখিয়েছেন, কথা হয়েছে, ওষুধ খাচ্ছেন, ভালোই আছেন। তার মানেটা দেখেন, বাংলাদেশে যে ওবায়দুল কাদেরেরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের বড় বড় নেতা যারা আছে, তারা বেঁচে থাকলেও, তাদের দেশে থাকলেও বাংলাদেশের বর্তমান সময়ের যে সরকার, বাংলাদেশে যে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী এনসিপি নামে যে নাস্তিক গ্রুপ, এরা কিন্তু ভেতরে ভেতরে আত্মায় কামড় পড়ে যায়, কখন আবার ফিরত আসে তারা। তো সেই জন্য ওবায়দুল কাদের জানান দিয়েছেন। ঠিক তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আমরা বহু রিউমার শুনছি, আপনারা শুনছেন, অথচ তিনি প্রতিনিয়ত, প্রতি সপ্তাহে পৃথিবীর নানান প্রান্তে, নানান দেশে, ইনক্লুডিং বাংলাদেশ, বিভিন্ন গ্রুপে এসে তিনি বক্তব্য রাখছেন। তার সেই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে, বিভিন্ন দেশের টেলিভিশনে প্রচার হচ্ছে, রেডিওতে প্রচার হচ্ছে। শুধু তাই নয়, তিনি আন্তর্জাতিক টপ লেভেলের এমন কোনো গণমাধ্যম মনে হয় বাকি নেই যেখানে তিনি লিখিত বা ইমেলের মাধ্যমে তার প্রশ্ন উত্তর দেননি। তার মানে তিনি এখন পুরা বিশ্বের মানুষের কাছে খুবই প্রয়োজনীয় একজন মানুষ, যার কারণে তার কাছে বারবার ছুটে যাচ্ছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য, তার যে সংবাদ সম্মেলন, তার যে লাইভে যুক্ত হওয়া, এটার মূল প্রধান একটি কারণ হচ্ছে তিনি মানুষকে, তার কর্মীদেরকে যারা মিথ্যা ছড়াচ্ছে, মিথ্যা কথা বলছে যে এআই দিয়ে প্রধানমন্ত্রী সাজিয়ে কাউকে দিয়ে কথা বলানো হচ্ছে, প্রধানমন্ত্রী আসলে অসুস্থ, প্রধানমন্ত্রী আসলে নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে গায়েব। এই জন্য তিনি দেখিয়ে দিচ্ছেন যে আমার কর্মীরা, তোমরা মনোবল হারিও না, আমি বেঁচে আছি, সুস্থ আছি এবং আমার এই সুস্থ থাকাই তোমাদের জন্য, আগামী দিনের জন্য আমি যেন তোমাদেরকে নেতৃত্ব দিয়ে নৌকা যেন আমরা বন্দরে ভেরাতে পারি। তা এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এত কিছু হয়ে গেল, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, কোনো মন্ত্রী, কোনো এমপি, কেউই কিন্তু একবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি যে তার লয়ালিটির কোনো ঘাটতি আছে সেই জিনিসটি প্রকাশ করেননি। সবাই বলেছেন যে আমাদের নেত্রী তিনি, এবং তিনি যতদিন বেঁচে আছেন, তিনি যতদিন সুস্থ আছেন, সক্ষম আছেন, এই দলকে তিনি নেতৃত্ব দিবেন। কারণ বাংলাদেশের ইতিহাসের এই 54 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য যা করে গিয়েছেন, এই রকম আর অনেকের পক্ষেই তার কাছাকাছি যাওয়াও সম্ভব হয়নি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলের প্রধান হিসেবে পেলে বাংলাদেশ আওয়ামী লীগ
আরো অনেক দূর যেতে পারবে। এক, দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, গতবারে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিল্লিতে থেকে যখন বিভিন্ন মিডিয়ায় বক্তব্য দিলেন, সোশ্যাল মিডিয়াতে কথা বললেন, তখন ইউনূস সরকারের প্যালপিটিশন হয়ে গিয়েছিল। আপনারা জানেন, ইন্ডিয়ার যে রাষ্ট্রদূত, তাকে ডেকে পাঠানো হলো, তাকে প্রতিবাদ জানানো হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য যেন কোনোভাবে যেন প্রচারিত না হয়। ভারত বক্তব্য দিলেন কি, ভারত মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে না, সে দেশের নাগরিক হোক আর বিদেশের নাগরিক হোক, সে দেশে আশ্রিত হোক, সে দেশের অতিথি হোক, মেহমান হোক, যেটাই হোক। এখন আপনারা কি বুঝছেন যে ভারতে বসে শেখ হাসিনা আন্তর্জাতিক কোনো গণমাধ্যম সমূহকে মিটিং করে, মানে সোজা কথা লাইভে এসে তিনি তাদের সাথে কথা বলবেন। তার মানেটা কি দাঁড়াচ্ছে, তিনি চাইলে এখন বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন করে সশরীরে উপস্থিত হইলেও ভারতের কোনো বাধা থাকবে না। যদিও এবারের যাত্রায় তিনি সরাসরি উপস্থিত থাকবেন না, তিনি লাইভে সংযুক্ত হবেন, কিন্তু অদূর ভবিষ্যতে তিনি লাইভে এসে কথা বলবেন শুধু নয়, তিনি মিটিংয়ে উপস্থিত থেকেও কথা বলবেন। এখন দেখি ইউনূস সাহেবের শক্তি, সামর্থ্য, শৌর্য, বীর্য, দেখি তিনি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে নিয়ে আসুক, দেখি তার কত শক্তি। না হয় তিনি ভারতের যে রাষ্ট্রদূত, তাকে ডেকে পাঠান, পারলে মোদির কাছে চিঠি পাঠান, দেখি মোদি আপনাকে গণে কিনা। গণে না। ডক্টর ইউনূসের ভ্যালু এখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার আগে বাংলাদেশে এবং সারা বিশ্বের মানুষের কাছে ডক্টর ইউনূস যেই রকম একজন পূজনীয় মানুষ ছিলেন, আজকে যদি আপনি ভোট নিয়ে দেখেন, হিসেব করে দেখেন, পৃথিবীর মানুষের কাছে, বাংলাদেশের কাছে তার 70 ভাগের 1 ভাগ দামও আর এখন নেই। এখন বাংলাদেশের মানুষ বুঝেছে তিনি আগাগোড়া একটা বাটপার, তিনি আগাগোড়া একটা মিথ্যাবাদী, সকালে এবং বিকেলে তার কথা বদলে যায়। তিনি আগাগোড়া একজন সিটিং বাজ, তিনি একজন সুদখোর, তিনি একজন ঘোষখোর। তিনি পশ্চিমা প্রভুদেরকে খুশি করার জন্য বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিতে কুণ্ঠাবোধ করেন না। তিনি মোহাম্মদী বেগ, তিনি মীর জাফর আলী খান। এই মীর জাফরের দায়িত্ব তিনি পালন করছেন। তাই আমরা জানি ডক্টর ইউনূস তার ক্রেডিবিলিটি হারিয়েছে। এখন 12ই ফেব্রুয়ারিতে একটি নির্বাচন দিয়েছেন তিনি। এখন নির্বাচনটি হবে বলে কোনো মানুষ বিশ্বাস করে না। তারা যেটা চেষ্টা করছে, 12ই ফেব্রুয়ারিতে তারা নির্বাচনটি করবে না, তারা প্রথমে জুলাই ঘোষণাপত্র নেবে। এখন আপনারা একটা কথা মনে রাখেন, এই জুলাই ঘোষণাপত্র বলেন, এই নির্বাচন বলেন, এইসব কোনোগুলোই বাংলাদেশের সাংবিধানিক স্বীকৃতি পাবে না। কেন পাবে না? আদালত যখন তার নিজের কথা বলতে পারবে, আদালত যখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, আদালত যখন স্বাধীন থাকবে, তখন এই সব অবিচার, অনাচার, অত্যাচার, নির্যাতন, এক্সট্রা জুডিশিয়াল বিষয় এবং অবৈধ ক্ষমতা দখল সবকিছুই বাতিল হয়ে যাবে এবং বাংলাদেশ আবার ওই 71-এর গোড়ায় ফিরে যাবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই 23 তারিখের যে সংবাদ সম্মেলন, এটি বাংলাদেশ এবং ভারতের দুই দেশের যে সম্পর্ক, এই সম্পর্কের ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রেও কিন্তু একটি বড় এসিড টেস্ট। কারণ ভারত সরকার দেখেছে ভারতকে বাংলাদেশ ইচ্ছে করেই শত্রু রাষ্ট্রের তালিকায় ফেলেছে। ভারতে তার ক্রিকেটাররা খেলতে যাবে না, কিন্তু ভারত থেকে তেল আমদানি করা হবে, ভারত থেকে চালও আমদানি করা হবে, কিন্তু ভারতে ক্রিকেট খেলতে যাবে না। তার মানে পায়ে পাড়া দিয়ে যে ঝগড়া করার যে ধরন, সেই ধরনের কারণে ভারত এখন ওয়ান সাইডেড। আমরা যা ইচ্ছা তা করব, দেখি বাংলাদেশ কি করতে পারে, ইউনূস গং কি করতে পারে, ইউনূসের পান্ডা বাহিনী কি করতে পারে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে আস্তে আস্তে করে 3টি বিষয়কে এক জায়গায় নিয়ে আসলেন। এক, তিনি যে সুস্থ আছেন, তিনি যে বেঁচে আছেন, তিনি যে এখনো নেতাকর্মীদের জন্য কাজ করছেন, সেটা জানান দিবেন তিনি এই সংবাদ সম্মেলনে লাইভ যুক্ত হয়ে, এক ভিডিও, অডিও নয়। দ্বিতীয়ত, তিনি বাংলাদেশের এই যে আসন্ন নির্বাচন, এই নির্বাচনটি যে একটি ভুয়া পাতানো একটা নির্বাচন, সেই বিষয়টিকে ক্লিয়ার করে জনগণের কাছে তুলে ধরবেন। তৃতীয়ত, ভারত এবং বাংলাদেশের
যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা যখনই বক্তৃতা দেয় ভারতের বিরুদ্ধে, তখনই ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। ভারত দেখতে চায় বাংলাদেশ কতটুকু ডেকে পাঠাতে পারে, বাংলাদেশ কি করতে পারে, আমরা সেটা দেখতে চাই। এই তিনটা বিষয় কিন্তু একসাথে এখানে প্লে হবে। আর আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখতে চান, আশা করি বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজটি আছে সেখানে সেটি লাইভ যাবে, আপনারা সেখানে ঢুকে যে কেউ অনুষ্ঠানটি দেখতে পারবেন। আসুন, দীর্ঘদিন পর বাংলার একমাত্র প্রধানমন্ত্রী, যিনি এই দেশটাকে একটা ফকিরি রাষ্ট্র থেকে মধ্য আয়ের দেশে পরিণত করেছে, লক্ষ লক্ষ মানুষকে, গৃহহীন মানুষকে গৃহ দিয়েছে, অন্নহীন মানুষকে অন্ন দিয়েছে, উত্তরবঙ্গের মঙ্গা শব্দটিকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ বেকারকে চাকরি দিয়েছে, অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশটিকে একটি উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যাওয়ার সমস্ত ভৌত এবং সামাজিক অবকাঠামো নির্মাণের চেষ্টা করেছে সেই মানুষটি, যিনি ধারণ করেন ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধের যে স্পিরিট সেটি, এবং তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। আসুন আমরা তার বক্তব্যটি শুনব, সবাই মিলে শুনব এবং সেটি শেয়ার করব। প্লাস আপনারা যারা বঙ্গবন্ধুর অনুসারী, প্রধানমন্ত্রীকে দেখলে আপনাদের মধ্যে একটি অনুপ্রেরণা কাজ করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি কোথায়। 12 ফেব্রুয়ারি তারিখে জাতীয় নির্বাচন হবে, ওই দিন গণভোট হবে, হ্যাঁ না ভোট, এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোটের হ্যাঁ না ভোট, জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে, সেই হিসেবেই সিদ্ধান্ত হবে। কিন্তু সরকার থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী সবাই একদম পাগল হয়ে গেছে, হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতেই হবে। প্রধান উপদেষ্টা হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনে সেই রকম নির্দেশ গিয়েছে এবং সেইভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এমন একটা পরিস্থিতির দিকে যাচ্ছে যে না ভোট যেন কেউ না দিতে পারে, এরকম একটা অবস্থা। এভাবে সরকার তো কোনো অবস্থা নিতে পারেন না। তো এমনিতেই এই সরকার এদেশের সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেছেন, তাহলে সংবিধান মোতাবেক তাদেরকে কাজ করতে হবে, সংবিধান মেনে চলতে হবে। সংবিধান মোতাবেক এই গণভোট, এই হ্যাঁ না ভোট সম্পূর্ণ অবৈধ, এই সরকার এটা করতে পারেন না। কিন্তু তারা সবই গায়ের জোরে করছেন। এখন গায়ের জোরে কতদূর করতে পারবেন? তারা যেভাবে উঠে পড়ে লেগেছেন তাতে তো পরিস্থিতি মারদাঙ্গা পরিস্থিতির দিকে যাচ্ছে। এদিকে বিভিন্ন প্রার্থীরা যারা হ্যাঁ ভোটের পক্ষে, তারা তো বিশেষ করে হিন্দুদের উপর বা সাধারণ নাগরিকদের উপর চাপ সৃষ্টি করছে যে হ্যাঁ ভোট দিতেই হবে, না ভোট দিলে পিঠের চামড়া থাকবে না, বাড়িঘর আগুন জ্বালিয়ে দেবে। তো এইভাবে কি ভোট দেওয়া যায়? এদিকে জামাতের নেতা তাহের সাহেব তিনি অনুরোধ করেছেন যে ভোট কেন্দ্রে যেন আর্মি না থাকে, তাহলে তাদের ভোটের সমস্যা হবে। তার মানেটা কি? তার মানে আইন শৃঙ্খলা বাহিনী যেন না থাকে। আইন শৃঙ্খলা বাহিনী থাকলে তারা ওই যে জবরদস্তি সিল মারবে, জবরদস্তি ভোট নিজেদের মতো করবে, সেটা করতে পারবে না। এই জন্য তারা আহ্বান জানাচ্ছে আর্মি বা আইন শৃঙ্খলা বাহিনী যেন ভোট কেন্দ্রের মধ্যে না থাকে। তো এইরকম পরিস্থিতিতে এই যে ভোট হচ্ছে, কোনো ভোট হচ্ছে না, এ একদম একটা মারদাঙ্গা খেলা চলছে। এর ভিতরে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে বিএনপি নেতারা যে আওয়ামী লীগ নেতাদের সাথে বসছে, তাদেরকে বলছে আপনারা আমাদেরকে সমর্থন করেন, আমরা ফিরে আসলে আপনাদের জন্য ভালো হবে। অথচ সারা বাংলাদেশের সকল আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে নির্যাতন যা হয়েছে, জমি জমা দখল যা হয়েছে, নারীদের উপরে যত রকম অত্যাচার হয়েছে, তার 90 থেকে 95 ভাগই করেছে বিএনপি। এখন সেই বিএনপি আওয়ামী লীগের সমর্থন চাচ্ছে এবং আবার প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে, যদি আপনারা ভোট কেন্দ্রে না আসেন এবং ভোট না দেন, তাহলে যে এই কয়দিন যে বেঁচে আছেন এরপর আর বাঁচায় রাখবো না আপনাদের। তার মানে এটা একেবারে হুমকি। এদিকে জামাত নেতা বলছেন হিন্দুদের বাড়িতে বাড়িতে যে
যে যদি এবার তোমরা ভোট কেন্দ্রে না আসো বা যদি দাঁড়িপাল্লায় ভোট না দাও তো পিঠের চামড়া থাকবে না, তোমাদের বাড়ি ঘর সব আগুন দিয়ে জ্বালায় দেবো। এবং সেসব বক্তব্য আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে, ফেসবুকে সব চলে আসছে। এগুলো কি নির্বাচন হওয়ার মতো পরিবেশ? এর ভিতরে আওয়ামী লীগের পক্ষ থেকে দিল্লিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ভাই তিনি এবং নওফেল ভাই তারা দুজন আমাদের এই দুই নেতা করেছেন, প্রেস কনফারেন্স করেছেন নেত্রীর নির্দেশে, এবং সেখান থেকে তারা আহ্বান জানিয়েছেন। প্রথম কথা, জাতিসংঘ থেকে যে সকল রিপোর্ট দেয়া হয়েছিল ভলকার ট্যুরের মাধ্যমে, এগুলো আইনিভাবে যে মিথ্যা প্রমাণিত হয়েছে সেগুলো তুলে ধরেছেন, এবং বাংলাদেশ সরকার কিভাবে দেশ চালাচ্ছেন এবং কিভাবে এখন আমরা সমাধানের দিকে আসতে পারি। এরকম একটা জায়গায় পুরা বাংলাদেশের মানুষ নড়ে চড়ে বসেছে যে 17 মাস পরে এই প্রথম আওয়ামী লীগের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হলো ভারতের মাটিতে, এবং এখান থেকে এবং গত কয়েকদিন ধরে যে বিষয়গুলো সামনে আসছে সেটা হলো আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারত, মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন দেশ তারা কিন্তু পরিষ্কারভাবে চাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হোক। তা সেই হিসেবে এই সরকারের কাছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তারা তাদের বক্তব্য পেশ করেছেন। যা ঘটবে, সিদ্ধান্ত যা হবে 22 তারিখের মধ্যেই হবে। ইতিমধ্যে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন ভাই তিনি জানিয়েছেন, আমাদের নিউ ইয়র্কের একটা অনুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন, তো উনি পরিষ্কার বলেছেন যে এই সরকার, বিশেষ করে ডক্টর ইউনূস, ইজ এ ফেইলিউর গভর্নমেন্ট, উনি দেশ চালাতে পারছেন না এবং উনি সম্পূর্ণ দেশটাকে একটি বিপজ্জনক অবস্থায় নিয়ে গেছেন। এ থেকে বাঁচার একটাই উপায়, উনাকে পদত্যাগ করে সরে যেতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, এবং তত্ত্বাবধায়ক সরকার এসে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে, সেখানে আওয়ামী লীগ সহ সকল দল অংশগ্রহণ করবে, দেশের মানুষ সিদ্ধান্ত নেবে কারা কে কাকে ভোট দিবে। এই ছাড়া আর যতভাবেই হোক ডক্টর ইউনূস যেভাবে দেশ চালাচ্ছেন এভাবে দেশ চালানো সম্ভব না। আর যদি তত্ত্বাবধায়ক সরকার মাধ্যমে নির্বাচন না করে, যত দেরি করবে তত রক্ত ঝরবে এবং এমন একটা পর্যায়ে, গৃহযুদ্ধ এমন পর্যায়ে যাবে, তখন যে দেশটা কোথায় যাবে, কোথায় যে থামবে, তার পরিণতি কি হবে, কত মানুষ মরবে, এটা কেউ জানে না। দেশ একটা ভয়াবহ ব্লাডশেড বা রক্তের বন্যা বা গৃহযুদ্ধ এই দিকেই যাচ্ছে। এরকম একটা জায়গায় আজকে ভারত থেকে জানা গেল আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী 23 তারিখে প্রেস কনফারেন্স করে ভাষণ দিবেন, এবং সে ভাষণ তো সরাসরি প্রচার হবে এবং তিনি তার কথা তুলে ধরবেন। আমরা যা মনে করছি, এই সরকার যদি এখনো সময় আছে, যদি দেশটাকে রক্ষা করতে চায়, তাহলে ইমিডিয়েট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করুক এবং এই 12 তারিখের নির্বাচন পিছিয়ে দিক। তা না হলে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা কারো জন্য কাম্য হবে না, কারো জন্য ভালো ফলাফল হবে না। দেশ এক মহা সংকটে, এরকম ভাবে দেশ চলে না। দেশের অর্থনীতি শেষ, দেশের আইন শৃঙ্খলা শেষ, মানে মৃত্যু প্রতিদিন, তার কোনো বিচার নেই। মব এমন একটা জায়গায় গেছে যে এটা মানে এটাকে থামানোর মতো পরিস্থিতি বা ক্ষমতা এই সরকারের নেই। এর মধ্যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব তিনি বলেছেন, হ্যাঁ আমি খবর নিয়েছি যেসব অস্ত্র লুট হয়েছিল, সরকারের যেসব অস্ত্র লুট হয়েছিল, আমি নিশ্চিত ওই অস্ত্রগুলো কেউ এই নির্বাচনকালীন সময় ব্যবহার করবে না, কেউ কারো উপরে গোলাগুলি করবে না। এখন প্রশ্ন এসে যায়, পাগলামি তো একটা সীমা আছে। সেটা হলো, আপনি জেলখানা খালি করে দিয়েছেন, সমস্ত খুনিদেরকে রিলিজ করে দিয়েছেন, তাদের হাতে অবৈধ অস্ত্র। এখন তারা এই অবৈধ অস্ত্র দিয়ে কাউকে মারবে না নির্বাচনকালীন সময়, আপনি কি করে বুঝলেন? তার মানে তাদের সাথে আপনার কানেকশন আছে, অস্ত্র কোথায় আছে আপনি জানেন, এবং আপনি তাদেরকে বলেন যে এখন ফাটাও না, যখন আমি বলবো তখন ফাটাও। ব্যাপারটা এইরকম। আপনাকেই তো প্রথমে ধরা উচিত। আপনি তো সমস্ত জঙ্গি পুষছেন, সমস্ত অপরাধী পুষছেন, আপনার কথাই তো তাই বোঝা যায়।
ইউরোপ আমেরিকা হলে আপনার এই কথার জন্য আপনি আর একদিনও ক্ষমতায় থাকতে পারতেন না। কিন্তু আফসোস, বাংলাদেশে বিচার বিভাগও স্বাধীন না, দুর্নীতি দমন কমিশনও স্বাধীন না, পুলিশ বিভাগও স্বাধীন না, নির্বাচন কমিশনও স্বাধীন না। এক হরিলুটের দেশ। এইভাবেই চলছে গত 55 বছর। যতদিন পর্যন্ত অন্তত এই 4টি ডিপার্টমেন্ট স্বাধীন না হবে, নিরপেক্ষ না হবে, ততদিন পর্যন্ত বাংলার মানুষের কোনো শান্তি নেই, কোনো মুক্তি নেই, কোনো অর্জন প্রতিষ্ঠিত হবে না। টাকা আসবে, উন্নয়ন হবে, আপনাদের গাড়ি বাড়ি হবে, আপনারা ক্ষমতা দেখাবেন, আবার আপনারা ক্ষমতা হারালে আপনারা অপমানিত হবেন। রাজনীতি এত এত খারাপ জায়গা তো না। আমরা তো আমেরিকার রাজনীতি দেখি, কিন্তু রাজনীতিটা যখন অপরাধের জায়গা করে ফেলা হয়, দুর্নীতির জায়গা করে ফেলা হয়, অর্থ আয়ের জায়গা করে ফেলা হয়, ক্ষমতা দিয়ে আরেকজনকে দমিয়ে রাখার প্রক্রিয়া করা হয়, তখন সেই রাজনীতি বিপজ্জনক হয়ে দাঁড়ায়। বাংলাদেশে এই কোটা আন্দোলনের ছাত্ররা একটি নতুন বন্দোবস্ত, নতুন স্বাধীনতার কথা বলে জনগণকে যেভাবে ধোঁকাবাজি করে দেশটাকে যে জায়গায় নিয়ে গেল, এ থেকে উত্তরণ হওয়া খুবই দরকার। প্রিয় দেশবাসী, এদেশ আমার, আপনার, সবার। দেশটাকে বাঁচান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।